This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। 26-এর ভোটের আগে অবশেষে রাজীব কল্যাণ সন্ধি। আচমকাই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছে যান রাজীব বন্দ্যোপাধ্যায়। ভুল হয়েছিল, ক্ষমা করে দাও বলেছেন রাজীব, এমনটাই দাবি করছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। আমি দল পরিবর্তন করেছিলাম বলে দাদার অভিমান হয়েছিল, কল্যাণ সাক্ষাতের পর মন্তব্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের। শুধু রাজীব বন্দ্যোপাধ্যায় নন, এদিন উত্তরপাড়ার প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষালও দেখা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। নিশ্চয়ই মনে আছে আপনাদের 2021-এর ভোটের আগে দুজনেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ভোটে হারার পর আবার তৃণমূলে ফিরে আসেন রাজীব বন্দ্যোপাধ্যায়, প্রবীর ঘোষাল, কিন্তু অসন্তোষ প্রকাশ করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছিল, নিজের জায়গায় রাজীব কোণঠাসা হয়ে পড়েন। তাকে দল দায়িত্ব দিয়ে ত্রিপুরায় পাঠিয়ে দেয়। তারপর 24-এর লোকসভা ভোট গেছে, তবু কিছুতেই কল্যাণ আর রাজীব এই দুই বন্দ্যোপাধ্যায়কে এক মঞ্চে বা এক অনুষ্ঠানে দেখা যায়নি। অবশেষে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করলেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং প্রবীর ঘোষাল। দল তো তোমার প্রতি কোনো অবিচার করেনি, তাহলে কেন তৃণমূল ছেড়েছিলে? রাজীবকে বললেন কল্যাণ। তারপরেই তৃণমূল সাংসদের মন্তব্য, দিদি যখন গ্রহণ করেছেন তিনি কেন কিছু বলতে যাবেন? ও আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিল, দেখা করলো, বললো দাদা ভুল টুল হয়েছে, ক্ষমা করো। ঠিকই আছে, পুরোনো লোক তো। আর প্রবীরদা তো অনেকদিন ধরেই রয়েছে, জয়েন করেছে। প্রবীরদা তো বিভিন্ন প্রোগ্রামেই রয়েছে। 2026-এ নির্বাচন আসছে, সবাইকে নিয়ে তো চলতে হবে, সবাইকে নিয়ে কাজ করতে হবে। দল কাকে কি দায়িত্ব দেবে, কি করবে, সে তো পরের ব্যাপার। কিন্তু এখন তো অনেক বড় কাজের মধ্যে ভোটার লিস্ট নিয়ে বিভিন্ন কাজ আছে, তাতে থেকে সবাইকে 34 জন যে দিদি একটা কমিটি তৈরি করে দিয়েছে, তার মধ্যে রাজীবও আছে, আমিও আছি। অতএব সবাই মিলে আর কাজ করতে হবে, দেখা করতে এসেছিল। এমনি তো ব্যক্তিগত তো আমার সঙ্গে কোনো কিছু নেই। আমার একটা দুঃখ ছিল, কষ্ট ছিল যে তৃণমূলের থেকে কেন চলে গেলে, কারণ তোমার তো কোনো প্রতি তো দলের কোনো অবিচার হয়নি, দল কোনো ইয়ে করেনি। এটা আমার একটা অভিমানের জায়গা ছিল। যেহেতু আমি এক জায়গায় অন্য দল পরিবর্তন করেছিলাম বলে দাদা মানা করেছিলেন, সেই সময় ওনার অনেক অভিমান হয়েছিল। তারপর থেকে একটা গ্যাপ ছিল। আজকে যখন শ্রীরামপুরে এসেছি তখন আমার মনে হলো একবার দাদার সাথে আমি গিয়ে একটু সৌজন্য সাক্ষাৎ করে আসি, এবং দাদাকে আমি বললাম আপনি যদি থাকেন আমি যাব, এবং দাদাও ডেকেছিলেন। তাই সকালে এলাম, দাদার সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে গেলাম। রাগের আবার কি, দাদা ভাইয়ের সম্পর্কের মধ্যে ভালোবাসাও থাকবে, রাগও থাকবে, অভিমানও থাকবে, অভিযোগও থাকবে। সুতরাং এটা নিজেদের ব্যাপার। এবং দাদার সাথে আজ দেখা হয় অত্যন্ত ভালো লাগলো। দাদাও জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। আমার আশা করি আবার আমরা যেরকম দাদা ভাইয়ের সম্পর্ক ছিল, একদিকে একই দল করছি, দুজনেই আমরা দলের কর্মী, দাদা সাংসদ, সুতরাং দাদা ভাইয়ের সম্পর্ক আগামী দিনে অটুট থাকবে। নিশ্চয়ই মনে আছে আপনাদের, বিধানসভা নির্বাচনের আগে চার্টার বিমানে চেপে দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপির টিকিটে রাজীব হেরে গিয়ে তৃণমূলে ফিরে আসেন। তারপরও রাজীবকে গদ্দার, দুর্নীতিগ্রস্ত বলে আক্রমণ করেছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। সেদিনকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাই আরো একবার। কুণাল ঘোষের কাছে গেল, কি করলো না করলো আমার কিছু এসে যাচ্ছে না। রাজীব ব্যানার্জি ভ্যালু ইজ জিরো, সেটা প্রমাণ করে আমরা দেখিয়ে দিয়েছি। এরপর ওকে নিলে কি উপকারিতা হবে না উপকারিতা হবে, কুণাল যদি ডিসাইড করবে, বা ওপরের লেভেলের যখন যারা ডিসাইড করবে। দিদি তো কালকে একটা কথা বলেছেন পরিষ্কার করে, যে গদ্দারদের নেওয়া হবে না। এখন সেই প্যারামিটারটা কি, সেই প্যারামিটারটা তো নিঃসন্দেহে মমতাদি এবং অন্যান্য নেতারা ঠিক করবেন। শীর্ষ নেতৃত্বরা যা ডিসিশন নেবেন তা তো সবাইকে মেনে চলতেই হবে, আমাকেও মেনে চলতে হবে। তবে আমি জানি না যে এরকম একটা টপ টু বটম যে একজন করাপ্টেড লোক, সেই করাপ্টেড লোককে দলে কেন জয়েন করানো হলো, আমি জানি না তা। যত কাণ্ড যাদবপুরে 3 তলার বারান্দা থেকে কিশোরী পড়ে যাওয়ার ঘটনায় ক্রমেই ঘনাচ্ছে রহস্যের মেঘ। বারান্দা থেকে ধাক্কা, নাকি দুর্ঘটনাবশত পড়ে গেছিলেন ওই নাবালিকা, নাকি নিজেই ঝাঁপ দিয়েছিল? উত্তর জানতে ফরেনসিক বিশেষজ্ঞদের সাহায্য চাইছে যাদবপুর থানা। কিভাবে ঘটলো এমন ঘটনা,
সব দিক খতিয়ে দেখতে ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম। হাসপাতালে ভর্তির সময় নাবালিকা পুলিশের কাছে জানায় তাকে 3 তলার বারান্দা থেকে বাবা ধাক্কা দেয়। অন্যদিকে নাবালিকার বাবার দাবি মেয়ে নিজেই ঝাঁপ দিয়েছিল। এই অবস্থায় ফরেন্সিক পরীক্ষা ও নাবালিকার বয়ান রেকর্ডে জোর দিয়েছে পুলিশ। এখানে যদিও ওই নাবালিকা বা কিশোরী তার বয়ানকে তদন্তকারীরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছেন, অন্যদিকে অভিযুক্ত বাবা সে যে বয়ান দিচ্ছে তার বয়ানের সত্যতা কতটা রয়েছে সেটা যাচাই করার জন্য ইতিমধ্যে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে পুলিশ প্রয়োজনে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য নিতে চাইছেন। আর তার কারণ যে এই 3 তলার ব্যালকনির ওপর থেকে যদি কেউ ঝাঁপ দিয়ে থাকেন সেক্ষেত্রে সে কতটা দূরত্বে গিয়ে পড়তে পারেন বা নিচে পড়ার পর তার কী অবস্থা হতে পারে, তার আঘাত কতটা গুরুতর হতে পারে, এমনকি যদি কেউ অসাবধানতাবশত পড়ে যায় বা তাকে যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয় সেক্ষেত্রে কতটা দূরত্বে গিয়ে পড়তে পারে বা তার কতটা আঘাত হতে লাগতে পারে, এই বিষয়গুলো সম্পূর্ণ স্পষ্ট হওয়ার জন্যে এদের বয়ানের সঙ্গে ফরেন্সিক বিশেষজ্ঞ বা এক্সপার্টদের যে এক্সপিরিয়েন্স সেগুলোকে কিন্তু তদন্তকারীরা কাজে লাগাতে চাইছেন। এমনকি ইতিমধ্যেই ফরেন্সিক বিশেষজ্ঞদের সঙ্গে পুলিশের তরফ থেকে যোগাযোগও করা হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অন্যদিকে প্রতিবেশী যারা রয়েছেন তারা কিন্তু যেমনটা দাবি করছেন যে এই চিন্ময় গোপ সে প্রায়শই মদ্যপান করতেন, এমনকি বাড়িতে এসে মেয়েকে মারধর এটা প্রায় নিত্যদিনের ঘটনা ছিল। আর সেদিনও ঠিক এ ধরনেরই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকেই কি তার মেয়ে ঝাঁপ দিয়েছেন নাকি চিন্ময় গোপ সে নিজেই তার মেয়েকে ধাক্কা দিয়ে 3 তলার ব্যালকনি থেকে ফেলে দিয়েছে, সেই বিষয়টা কিন্তু ফরেন্সিক বিশেষজ্ঞরা তারা যখন ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করবেন, গোটা পরিস্থিতি খতিয়ে দেখবেন, এমনকি ওই নাবালিকার যে বয়ান সব কিছু মিলিয়ে দেখার পর সম্পূর্ণরূপে স্পষ্ট হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। ক্যামেরায় দীপঙ্কর জানার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। আওয়াজ হয় তাতে আমি নামি, ওকে কেউ ফেলে দিয়েছে না ও পড়ে গেছে সেটা দেখিনি, আমি আওয়াজ শুনে কিন্তু নেমেছি। আমি প্রত্যেক কটা চ্যানেলকেই তাই বলেছি এবং নেমে এসে দেখি আমিও এখানটা চিত হয়ে পড়ে আছে। রাত্রি 1টা নাগাদ, পরশু। আমরা তখন ভেবেছি মেয়েটাকে হসপিটালাইজ করাটা সবার আগে প্রয়োজনীয়, সেই জন্য মেয়েটাকে তখন রাত্রি ওই 1টা নাগাদ আমরা এখান থেকে একজন লোকাল পুলিশ থানায় ফোন করে, লোকাল পুলিশ যাদবপুর পুলিশ স্টেশনে, তখন যাদবপুর পুলিশ স্টেশন থেকে একজন মহিলা পুলিশ কর্মী আসেন এবং 2 জন পুলিশ আধিকারিক আসেন। তাদের তৎপরতায় তাদের সহযোগিতায় ওকে নিয়ে যাওয়া হয় বাঙুরে। এবার বাঙুরে রাত্রি 1টা থেকে প্রায় সকাল 7:30 অবধি আমরা ওখানে থাকি, আমি, আমার হাজবেন্ড এবং আরো 2 জন এখান থেকে যাই। তখন ওর বাবা কোথায় ছিল? তখন ওর বাবাকে তো পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে। তখন আমি ওখানেই কমপ্লেনটা করি যে আমি এই বাড়িতে 96/3 আনন্দপল্লিতে থাকি, এই একই প্রেমিসেসে মেয়েটি থাকে। ওখানে কিন্তু আমি একটা লাইন লিখেছিলাম যে অ্যাজ আস্কড বাই দ্য পুলিশ অ্যান্ড ওয়াজ আনসার্ড বাই দ্য গার্ল, মানে ওকে পুলিশ যখন জিজ্ঞেস করে যে তোমায় কে ফেলে দিয়েছে, তুমি নিজে পড়ে গেছো না তোমায় কেউ ঠেলেছে, ও কিন্তু ক্রমাগত বলে যে আমার বাবা আমায় ফেলে দিয়েছে। রেগুলার ওদের রাত্রিবেলা করে চিৎকার চেঁচামেচি, মেয়ে বলতো ছাড়ো ছাড়ো ছাড়ো, পারছি না। হ্যাঁ, তা আমরা এগুলো শুনতাম, পাশের বাড়িতে আমাদের শোনা যেত, কিন্তু ছেলে ঢোকানোর বিষয়টা, সেই ছেলে ঢোকানোটা বাবার, এটা বাবার। হ্যাঁ, ক্যাটারিং এর ছেলেরা আসতো কিন্তু মেয়ে ঢুকাতো না। আরে উনি নিজের থেকে ঝাঁপ দিয়েছে, ও এক দেখলে ওর ঘরে ছেলে নিয়ে ঘুরে ঢুকেছিল, সেই জন্য ও ঝাঁপ দিচ্ছে। প্রতিবেশীরা তো বলছে মাঝে মধ্যেই আপনি ওর সঙ্গে আপনার সাথে অশান্তি হতো, কয়েকদিন আগেও পুলিশ এসেছিল, ও নিজের থেকে ওই কি ফেসবুক ফ্রেন্ড থেকে 48 ঘন্টার জন্য বাড়ি পালিয়েছিল। 7 ছিল আমার পুলিশে, যাতে আমি কোনো টর্চারই করতাম না, কোনো টর্চার করতাম না। আরে ফেলিনি রে বাবা। তাহলে কি হয়েছিল কালকে রাত্রিবেলা? আসুন, পড়ে গেল কেন ব্যালকনি থেকে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা লিওনেল মেসির। আর্জেন্টিনা জার্সিতে সই করে শুভেচ্ছা বার্তা বিশ্বজয়ী ফুটবলারের। মেসির পাঠানো জার্সিতে লেখা আছে ম্যাডাম দিদিকে ভালোবাসি। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্ত মেসির সই করা জার্সি কলকাতায় নিয়ে আসেন। যে ছবি আপনারা দেখছেন